আজকে আমাদের শুরু হতে চলেছে প্রিমিয়ার প্রোর প্রথম ক্লাস, অর্থাৎ প্রিমিয়ার প্রো টুল ভিত্তিক যে টিউটোরিয়ালগুলো ছিল সেই টিউটোরিয়ালে আজকে প্রথম ক্লাস। তো আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। অ্যান্ড প্রিমিয়ার প্রো ওপেন করার পরেই আমরা অ্যাট ফার্স্ট ওয়েলকামিং স্ক্রিনে এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্টগুলো আছে, যখন আপনারা কাজ করবেন তখনও আপনাদের এখানে এরকম রিসেন্ট প্রজেক্টগুলো দেখাবে। কিন্তু আপনাদেরটা যেহেতু নতুন, ওইখানে কোনো প্রজেক্টের কাজ আপনি আগে করেননি, এই জন্যে আপনারটা এখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, এখানে কোনো ফাইল থাকবে না। তো এইখান থেকে প্রিমিয়ার প্রো আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে আসলে আমরা পুরাতন কোনো প্রজেক্ট ওপেন করতে চাচ্ছি নাকি নতুন কোনো প্রজেক্টে কাজ করতে চাচ্ছি। তো আমরা যেহেতু নতুন, আমাদের আগে কোনো প্রজেক্ট ক্রিয়েট করা নেই এবং আগের কোনো প্রজেক্টের কাজও আমরা করিনি, সো আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্টেই ওপেন করব। তো সেটার জন্য হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওপেন প্রজেক্ট, একটা হচ্ছে নিউ প্রজেক্ট। তো আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক দিই তাহলে সেটা আমাদের নতুন প্রজেক্ট ওপেন হবে, আর যদি ওপেন প্রজেক্টে ক্লিক দিই তাহলে আমাদের পুরাতন যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টকে আমরা এখান থেকে দেখিয়ে দিলে, এখান থেকে ওপেনে যদি ক্লিক দিই তাহলে সেটা আমাদের শুরু হবে। তো আমরা পুরাতন কোনো প্রজেক্ট ওপেন করতে চাচ্ছি না, আমরা নতুন প্রজেক্ট ওপেন করতে চাই, এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক দিচ্ছি। আর নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এখান থেকে প্রিমিয়ার প্রো আমাদের কাছে জানতে চাচ্ছে যে প্রিমিয়ার প্রো যে প্রজেক্টটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই প্রজেক্টের নাম কি হবে। আমরা এখান থেকে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট প্রজেক্ট। অ্যান্ড এখান থেকে পরবর্তীতে হচ্ছে যে প্রজেক্ট লোকেশন, অর্থাৎ এই যে ফার্স্ট প্রজেক্ট নামে আমি যে প্রজেক্টটা তৈরি করলাম এই প্রজেক্টটা আমি কোথায় সেভ রাখতে চাচ্ছি সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছে। তো আমি এখান থেকে চুজ লোকেশনে দিয়ে আমার মতো একটা লোকেশন আমি এখান থেকে বানিয়ে নেব। তো এখান থেকে আমি হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করলাম, অ্যান্ড ডেস্কটপ সিলেক্ট করার পরে এখান থেকে নতুন একটা ফোল্ডার নিলাম, অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। আর এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওকেতে ক্লিক দিয়ে দিলাম। তো এখন এখানে আরও কিছু জিনিস দেখার আছে নতুন প্রজেক্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে এখানে দেখেন কিছু টেমপ্লেট শো করতেছে, এখানে কয়েকটা ভিডিও আছে। এখন আগের পেজে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল কিভাবে আমরা পুরাতন কোনো প্রজেক্ট ওপেন করতে পারি সেটা, এবং আমি রিসেন্ট যে প্রজেক্টে কাজ করছিলাম সেই প্রজেক্টের ফাইলগুলো এখানে সাজানো ছিল। তো এখানে কিন্তু ওই রকম কোনো কিছু নাই, এখানে ডাইরেক্ট ভিডিও আছে। তো এই ভিডিওগুলো কিসের এবং এই ভিডিওগুলো কেন এখানে আসছে, এগুলো হচ্ছে প্রিমিয়ার প্রো ডিফল্ট টেমপ্লেট। এটা নিয়ে কখনোই আমরা কাজ করব না, এটা কখনোই আমাদের কাজে লাগবে না, কিন্তু এটা জাস্ট জানার উদ্দেশ্যে বলে রাখলাম। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো ডিফল্ট কিছু টেমপ্লেট এখানে দেওয়া থাকে, সেগুলোই। তো আমরা এখান থেকে এগুলোকে ডাবল ক্লিক দিয়ে এগুলোকে ওপেন করতে পারি। আমরা এগুলোকে ওপেন আর করবো না, আমরা নতুন প্রজেক্টে কিভাবে যাওয়া যায় সেটার দিকে আমাদের মূল ফোকাস দিব। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক দিয়ে দিচ্ছি, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরেই আমি এরকম একটা প্রজেক্ট প্যানেলে চলে আসবো। বাই দ্য ওয়ে, আপনাদেরটা কিন্তু এরকম একটা প্রিসেটে থাকবে না, আপনাদেরটা থাকবে জাস্ট স্টার্টার, এরকম একটা প্রিসেটে থাকবে। সো ওইটাকে আমরা চেঞ্জ করে যদি এডিটিংয়ে নিয়ে আসি তাহলেই হচ্ছে এরকম একটা প্রিসেট আমরা পেয়ে যাব। তো ওইটাকে চেঞ্জ করার জন্য এই যে এইখানে যে ওয়ার্ক স্পেস নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক দিয়ে এখান থেকে এডিটিং সিলেক্ট করে দিবেন, তাহলে আপনারটাও এরকম থাকবে। সো এখন এরকম থাকার পরে এখানে দেখেন কিছু কিছু অংশ আছে, এবং এই যে অংশগুলো একদম পুরো ভাগ হয়ে রয়েছে, এক একটার থেকে আরেকটা আলাদা। এইগুলো কি? এইগুলো এক একটাকে বলে হচ্ছে প্যানেল। সে প্যানেলের কাজগুলো কি? অ্যাট ফার্স্ট আমি যদি এখানে আসি, এখানে পাবো হচ্ছে প্রজেক্ট প্যানেল। আমি যে প্রজেক্টের নাম দিয়েছিলাম যে ফার্স্ট প্রজেক্ট, এখানে কিন্তু প্রজেক্ট ডট ডট, অর্থাৎ প্রজেক্টের পরে কলম দিয়ে এখানে ফার্স্ট প্রজেক্ট যেই নামটা এখানে দেওয়া আছে, মানে আমি দিয়েছিলাম সেই নামটা এখানে আছে। সো এই প্রজেক্ট প্যানেলের কাজটা কি? এই প্রজেক্ট প্যানেলের কাজ হচ্ছে আমি আমার ভিডিওতে যত প্রকার ফাইল নিয়ে আসবো, যত প্রকার অডিও, ভিডিও, ইমেজ অ্যান্ড আদার্স যত ফাইল লাগে সেই সমস্তগুলো ফাইল এইখানে থাকবে, এইখানে ওই ফাইলগুলো থাকবে। এটাই হচ্ছে প্রজেক্ট প্যানেলের কাজ। অ্যান্ড তারপরেই এখানে আছে কিছু হচ্ছে টুল এখানে আছে। তো এই টুলগুলো আমরা পরবর্তীতে দেখব কোন টুলটার কোন কাজ।
আমরা আপাতত হচ্ছে প্যানেলগুলোকে চিনি। অ্যান্ড তারপরে আছে হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনের কাজটা কি? এই টাইমলাইনের কাজটা হচ্ছে আমরা ভিডিওতে একদম এ টু জেড যতগুলা কাজ করব সব সব কাজগুলো আমাদেরকে টাইমলাইনে করতে হবে। অর্থাৎ টাইমলাইন হচ্ছে আমি একটা ভিডিও একদম প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও সাজাবো, এই পুরোটাই সাজাতে হবে আমাকে টাইমলাইনের উপরে। টাইমলাইন ছাড়া আর কোনো অপশন নাই যে ভিডিওতে অন্য কোনো কাজ করার। সো এর জন্য হচ্ছে টাইমলাইনকে একটা মালার মতো বলতে পারেন, কারণ মালাতে যেভাবে আমরা একটার পর একটা ফুল দিয়ে একটা মালাকে স্বয়ংসম্পূর্ণ করি, তো এখানেও আমরা একটার পর একটা ভিডিও সাজিয়ে ওই ভিডিওটাকে সম্পূর্ণ একটা ভিডিওতে রূপান্তরিত করতে পারবো। এটাই হচ্ছে টাইমলাইনের কাজ। অ্যান্ড টাইমলাইনের উপরের অংশে, অর্থাৎ এই অংশে আছে হচ্ছে প্রোগ্রাম মনিটর। আমাদের টাইমলাইনে যা কিছু থাকবে, যে সকল জিনিসের ফুটেজ থাকবে, সমস্ত কিছু আমাদের থাকবে হচ্ছে শো করবে। অর্থাৎ আমি যে টাইমলাইনে কি করলাম, কোনটার পর কোন ফুটেজটা সাজাইছি, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে প্রোগ্রাম মনিটরে। এইখানে আমরা ওই সমস্ত কিছু দেখতে পাবো। ওকে, তো তারপরে এই দিকে আছে হচ্ছে সোর্স মনিটর আছে প্রথমে, তারপরে আছে ইফেক্ট কন্ট্রোল। তো সোর্স মনিটর যেটা, এটার কাজ কি? আচ্ছা, আমি কিছু ফাইল ইম্পোর্ট করি। তো ফুটেজ ইম্পোর্ট করার জন্য আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে এই যে প্রজেক্ট প্যানেলে। তো প্রজেক্ট প্যানেলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবো আমরা, ইম্পোর্ট মিডিয়া, অথবা যদি আমরা ডাবল ক্লিক দিই তাহলেও আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। কোন ফোল্ডার থেকে আমরা আমাদের ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি সেই ফোল্ডারটাকে চিনিয়ে দিলে এবং সেই ফাইলটাকে চিনিয়ে দিলে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। সো ইম্পোর্ট কীভাবে করবো ওইটা একটু দেখি। আমরা যদি ডেস্কটপে আসি, এখান থেকে হচ্ছে আমাদের সব কিছু সিলেক্ট করতে হবে যে আমরা কোন ফোল্ডারে সেটা রেখেছি, অ্যান্ড ওই ফোল্ডারের ভিতরে যতগুলো সাব ফোল্ডার আছে সবগুলো এখানে দেখাবে। আমি যদি অন্য কোনো ড্রাইভে রাখতাম, লেটস সি আমি SSD2 এই ড্রাইভে রেখে দিয়েছি, তো এখানে এই ড্রাইভে যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আমার সামনে শো করবে। অ্যান্ড আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে ঢুকে সেখান থেকে কি আছে ওইখান থেকে আমি ফাইল ইম্পোর্ট করতে পারবো। সো আমি যে ফাইলগুলো ওইগুলো রাখছিলাম হচ্ছে ডেস্কটপে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড ডেস্কটপের আমার যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আমার এখানে শো করতেছে। তো এখান থেকে আমি রাখছিলাম হচ্ছে নিউ ফোল্ডারে। তো নিউ ফোল্ডারে রাখার পরে এই যে এই ফাইলগুলোই হচ্ছে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। যতগুলো ফাইল আমি এখান থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি সবগুলো একবারে সিলেক্ট করে দিব, অ্যান্ড সিলেক্ট করার পরে নিচের দিকে আসবে, এখান থেকে ওপেন যদি আমরা ক্লিক দিয়ে দিই তাহলে হচ্ছে সেটা আমাদের প্রিমিয়ার প্রোতে চলে আসবে। তো এখান থেকে আমাদের কিছু প্রজেক্ট এখানে চলে আসলো, অ্যান্ড আসার পরে এই প্রজেক্টকে যদি আমরা এখান থেকে টাইমলাইনে এনে ছেড়ে দিই তাহলে দেখেন আমাদের টাইমলাইনে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আমাদের যে প্রোগ্রাম মনিটর আমাদেরকে দেখাচ্ছে যে টাইমলাইনে কি প্লে হচ্ছে সেটাই আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে টাইমলাইনটাকে একটু বড় করে নিই। ওকে, তো এখন আমি বলতে চাচ্ছিলাম যে আসলে সোর্স মনিটরের কাজটা কি। আমরা তো প্রোগ্রাম মনিটরের কাজটা বুঝলাম যে এখানে যা কিছু থাকবে, যে ফুটেজগুলো থাকবে, মানে টাইমলাইন যা কিছু থাকবে সেইটাই শো করবে হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটরে। তাহলে আমাদের সোর্স মনিটরের কাজটা কি? সোর্স মনিটর কী কাজ করবে? তো সোর্স মনিটরের কাজ হচ্ছে, দেখেন আমি একটা ভিডিও যখন এখান থেকে টান দিয়ে ধরে টাইমলাইনে নিয়ে আসছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আমি কোন ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। অর্থাৎ এখান থেকে আমি জাস্ট এই যে প্রিভিউটা এটাই শুধু দেখতে পাবো যে এই ভিডিওটাকে আমি টান দিচ্ছি, কিন্তু ওই ভিডিওটা যদি আমার একদম পুরোপুরি প্লে করে দেখার দরকার হয় আমার হচ্ছে টাইমলাইনে আনার আগে, তখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি ডাবল ক্লিক দিই কোনো মিডিয়াতে, তাহলে আমার যে ডাবল ক্লিক আমি যে দিলাম ওই ফাইলটা আমার সোর্স মনিটরে ওপেন হবে, অ্যান্ড ওইটা আমি এখান থেকে প্লে করে দেখতে পারবো যে ওই ফাইলটা কী অবস্থাতে আছে। অ্যান্ড এইখান থেকে আমি একদম সামান্য কিছু কাজ করতে পারবো, সেটা হচ্ছে লেটসে এইটা আছে 1 মিনিট 2 সেকেন্ডের একটা ফুটেজ। তো আমি এখান থেকে 1 মিনিট 2 সেকেন্ড নিতে চাচ্ছি না, আমি এখান থেকে 10 সেকেন্ডের মতো ফুটেজ রাখতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমি এই ফুটেজটাকে টান দিয়ে টাইমলাইনে আনতাম, তারপরে এখান থেকে এই যে 42 সেকেন্ড এটা আমার মনে রাখা লাগতো, এখানে আসার পরে এই 52 সেকেন্ডে এসে কিবোর্ড থেকে সি প্রেস করে রেজার টুল নিয়ে এটাকে কেটে তারপরে আবার এটাকে ডিলিট করা লাগতো। অনেক লং একটা প্রসেস। তো
তো ওইটাকে সহজ করে করার জন্যে আমি এখানে কত সেকেন্ড থেকে শুরু করতে যাচ্ছি, যে আমার ফুটেজটা এইখান থেকে এই পর্যন্ত থাকবে। তো আমি এখান থেকে লেটস সি এখান থেকে রাখতে চাচ্ছি। তো এখান থেকে রাখার জন্য আমরা এখান থেকে যে মার্ক ইন যে চিহ্নটা আছে, আমরা এটাতে যদি ক্লিক দিয়ে দিই তাহলে এখান থেকে একটা চিহ্ন বসে যাবে। অ্যান্ড হচ্ছে কোন পর্যন্ত রাখতে চাচ্ছে সেটা আমরা আরেকটু এগিয়ে গেলে একটা ভিডিও প্লে দেবো অ্যান্ড দেখবো হচ্ছে কোন পর্যন্ত আমরা রাখতে চাই। আমরা লেটস এই পর্যন্ত রাখতে চাই। তো এখান থেকে আমরা মার্ক আউটে ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে 16 সেকেন্ডে এসে আমি মার্ক আউটে ক্লিক দিয়েছি। আমার মোট ফুটেজের পরিমাণ হচ্ছে 12 সেকেন্ড। অর্থাৎ এখান থেকে এইটুকু যেইটুকু সিলেক্টেড আছে এইটুকুর লেন্থ হচ্ছে 12 সেকেন্ড। তো এই 12 সেকেন্ড আমি আমার প্রজেক্টের ফাইলে অর্থাৎ টাইম লাইনে ইম্পোর্ট করতে চাই। তো এইখান থেকে দেখেন দুইটা বাটন আছে এখানে ইম্পোর্ট করার জন্য। একটা আছে ড্র্যাগ অডিও অনলি, আরেকটা আছে ড্র্যাগ ভিডিও অনলি। অর্থাৎ আমি যদি শুধুমাত্র ড্র্যাগ ভিডিও অনলিতে ক্লিক দিই তাহলে দেখেন এইটা শুধুমাত্র ভিডিওটা আসবে, অডিও এখানে আসবে না। আমি যে আগের ফাইলগুলো ইম্পোর্ট করছিলাম এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলের অডিও আছে, কিন্তু এখন যে ফাইলটা আমি টাইম লাইনে নিয়ে আসলাম এইটা কিন্তু কোনো অডিও ফাইল নেই। তো এখন আমি যদি চাই যে এটারও অডিও ফাইল সহ ইম্পোর্ট করতে, তখন হচ্ছে আমার যে সোর্স মনিটর, এই সোর্স মনিটরের উপর থেকে যে ক্লিপটা আছে সেই ক্লিপটাকে ধরে আমি জাস্ট এখানে নিয়ে আসবো, তাহলে এটা অডিও ফাইল সহ আসবে। এইটার যেহেতু কোনো অডিও নাই এই জন্যে এটার অডিও ফাইলটা আসছে না। আমি যদি অন্য একটা ফাইল দিয়ে দেখাই, এটা দিয়ে যদি দেখাই, আমি এখান থেকে অল্প কিছু সেকেন্ড এখান থেকে ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে যদি আমি ড্র্যাগ ভিডিও অনলি দিই তাহলে শুধুমাত্র ভিডিও আসবে, এটা তো আগেই বললাম। অ্যান্ড যদি কি না শুধুমাত্র ড্র্যাগ অডিও অনলি দিই তাহলে দেখেন শুধুমাত্র অডিও আসবে, এখানে কিন্তু কোনো ভিডিও আসবে না। আর যদি আমি এই যে প্রজেক্টের অর্থাৎ সোর্স মনিটর যেটা একদম মনিটর থেকে ধরে এনে এখানে ছাড়ি তাহলে অডিও এবং ভিডিও দুইটা ইম্পোর্ট হবে। তো এটাই হচ্ছে সোর্স মনিটরের কাজ, আদারওয়াইজ সোর্স মনিটরের আর কোনো কাজ নাই। এখন আমরা আসি হচ্ছে ইফেক্ট প্যানেলে। অর্থাৎ এখানে যে ইফেক্ট প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, ইফেক্ট প্যানেলে আসবো। ইফেক্ট প্যানেলের কাজটা কি দেখছি, আমি আমার ভিডিওতে যে কোনো একটা ইফেক্ট দিতে চাচ্ছি। ধরেন যে এই ভিডিওটাকে আমি একটা ব্লার ইফেক্ট দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা ব্লার ইফেক্ট সার্চ দিয়ে দিই। এখান থেকে ব্লার ইফেক্টে এসে ভিডিও ইফেক্ট ব্লার অ্যান্ড শার্পেন, এখান থেকে ক্যামেরা ব্লার, এইটাকে নিয়ে আমি আমার যে ভিডিও ছিল সেই ভিডিওর উপরে ছেড়ে দিলাম। তো দেখেন এই ভিডিওর উপরে যখন আমি ছেড়ে দিয়েছি তখন কিন্তু আমার যে ভিডিওটা ছিল সেটা কিন্তু একেবারে ব্লার হয়ে গেছে, মানে যে পিছনের যে ভিডিওটা ছিল সেটাকে কিন্তু আর অতটা বোঝা যাচ্ছে না, ওটা কিন্তু ঝাপসা হয়ে গেছে দেখেন। তো আমি যখন ভিডিও এক্সপোর্ট দিব তখন কিন্তু আমি এটাকে এইভাবেই দেখতে পাবো। তো এই ইফেক্ট প্যানেলের কাজ হচ্ছে ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে আপনার ইফেক্ট প্যানেলের কাজ। এখন ইফেক্ট তো আমি দিলাম ঠিকই, কিন্তু যতটা পরিমাণ ব্লার আছে আমি এতটা পরিমাণ রাখতে চাচ্ছি না, অথবা স্পেসিফিক কোনো একটা অংশকে আমি ব্লার করতে চাচ্ছি, আমি পুরো ভিডিওটাকে ব্লার করতে চাচ্ছি না। তখন সেক্ষেত্রে কী করা, সেক্ষেত্রে হচ্ছে আমরা আসবো ইফেক্টে, তো আসলাম আগে ইফেক্ট থেকে ইফেক্ট নিলাম, এই ইফেক্টটাকে কাস্টমাইজ করার জন্য, ইফেক্টটাকে আমাদের মন মতো করার জন্য আমাদেরকে আসতে হবে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল মেনুতে। সো ইফেক্ট কন্ট্রোল মেনুতে এসে এখানে দেখেন ক্যামেরা ব্লার যেটা ছিল ওই ইয়াটা দিছিলাম আমি, সেটা কিন্তু এখানে আমার শো করতেছে। এটাকে যদি আমি অন অফ করি তাহলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো ওইটাকে কন্ট্রোল করার জন্য আমাকে আসতে হবে হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আমি চাইলে ব্লারটাকে কমিয়েও দিতে পারি, ব্লারটাকে আরও বেশি বাড়াতেও পারি। তো এখান থেকে ডিফল্ট যেটা ছিল সেটাই রাখছি। অ্যান্ড এখানে কিছু জিনিস এখানে আছে দেখেন, যেমন ধরেন এখানে পজিশন আছে, স্কেল আছে, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টি ফ্লিকার, ফিল্টার, অপাসিটি। আমি যদি অপাসিটিকে কমাই তাহলে ভিডিওর যে ব্রাইটনেস সেটা কমে যাবে এবং ওর নিচে কি ছিল সেটা এখানে শো করবে দেখেন।
আমি কিন্তু এটাকে জাস্ট অপাসিটি কমাই দিছি এবং নিচে কি আছে সেটাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন প্রকার ব্লেন্ড মোড আছে। আপনারা কোথায় কোনটা ইউজ করবেন সেটা আমরা পরবর্তী ধাপে ধাপে শিখব, যে কোনটাকে কিভাবে ইউজ করা যায়, কোনটাকে ইউজ করলে কত বেশি কাজ ফাস্টার হয়, এবং মানে এক এক করে পুরো সেটিংটা আমরা ধাপে ধাপে সেটা দেখব। আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখেন অনেকগুলো প্যানেল এখানে আছে। যেমন ধরেন এখানে প্রজেক্ট প্যানেল আছে, মিডিয়া ব্রাউজার আছে, লাইব্রেরি আছে, ইনফো আছে। এই সবগুলো কিন্তু আমাদের এখানে লাগবে না, এবং এতগুলা প্রজেক্ট প্যানেল থাকার কারণে আমাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যে আসলে কোন প্যানেলে আমরা আছি। তো এই প্যানেলগুলো আমরা যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের মনে হয় যে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। লেটস সি আমি যদি এখান থেকে মিডিয়া ব্রাউজার, এটা আমাদের আপাতত দরকার নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। লাইব্রেরি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। ইনফো, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। ইফেক্টটা আমাদের দরকার আছে, এটা থাক। মার্কার্স, এটাকে দরকার নেই, এটাকেও ডিলিট করে দিলাম। হিস্টোরি, এটা তো কোনোভাবেই দরকার নেই, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। তো এই প্যানেলগুলোকে ডিলিট করার পরে এখন দেখেন কিছুটা একটু ক্লিন মতো লাগতেছে। তো এখানে আরও কিছু আছে, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমার যে আননেসেসারি প্যানেলগুলো ছিল সেই প্যানেলগুলোকে তো আমি এখান থেকে সরিয়ে দিলামই, ওইগুলো তো এখান থেকে ডিলিটই করে দিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্যানেলগুলো কি এখানেই থাকবে? মানে এই প্যানেলগুলোকে আমি তো চাইলে আমার মতো কাস্টমাইজ করে নিতে পারি, যেহেতু আমি প্রথমে দেখাইছি যে আপনার প্রথম কিন্তু এইভাবে পাবেন না, আপনার এখান থেকে পাবেন প্রথমে এই অবস্থাতে। তো ওইখান থেকে এসে আপনারা আবার এই এই অবস্থাতে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই অবস্থাতে তো আসলাম ঠিকই, কিন্তু এই যে প্যানেলটা আমি সাজালাম এইভাবে, সেটা কি এইভাবেই থাকবে? অর্থাৎ প্যানেলটাকে যদি আমরা সাজাতে শুরু করি, দেখেন এখানে প্রজেক্ট প্যানেল আছে। তো এই প্রজেক্ট প্যানেলটাকে আমি এখানে না রেখে অন্য কোথাও নিয়ে যেতে পারি। দ্যাটস এইখানে দেখেন, যদি এটাকে এরকম সিলেক্ট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখছি আমি ইফেক্ট প্যানেলটাকে এইখানে রাখতে চাই না, ইফেক্ট প্যানেলটাকে আমি উপরের দিকে রাখতে চাচ্ছি। তো এইটাকে হচ্ছে উপরের দিকে আমি যদি এখান থেকে ধরে নিয়ে টান দিই তাহলে দেখেন এখানে কিছু ব্লক দেখতে পাবো। বিশেষ করে উপরের দিকে 3টা ব্লক আছে, 1টা 2টা, এবং এটা হচ্ছে 3 নাম্বারটা। তো আমরা যদি এই যে ইফেক্টের, আমি কিন্তু এখনো মাউস ছাড়ি নাই, আমি কিন্তু ইফেক্ট প্যানেলটাকে এখনো পর্যন্ত ধরে আছি। তো ওইটাকে ধরে রেখে আমি এখানে দেখাচ্ছি যে এখানে যে ইফেক্ট কন্ট্রোল যে লেখাটা ছিল একদম ঠিক লাইন বরাবর যদি আমি দিই তাহলে কিন্তু এই ব্লকটা হাইলাইট হচ্ছে। অ্যান্ড এখানে এই ব্লকটার উপরে যদি আমি ছেড়ে দিই তাহলে হচ্ছে এই এবং এইটা ঠিক সেম জায়গাতে থাকবে। আর ওইটা ছেড়ে দিতে যদি আমরা একটু ভুল করতাম, লেটস সি আমি এটাকে আবারও এখানে নিয়ে আসছি, এখানে আনার পরে আমরা ওইটাকে জাস্ট সেকেন্ড ব্লকে ছেড়ে দিচ্ছি। আমরা তো আগেরটা ফার্স্ট ব্লকে ছাড়ছিলাম, এটাকে ছেড়ে দিব আমরা হচ্ছে সেকেন্ড ব্লকে। তো সেকেন্ড ব্লকে ছেড়ে দিলে কি হবে দেখেন, এইখানে এবং এইখানে এটা 2টা ভাগ হয়ে যাবে। আগে তো এটা পুরোটাই একটা ছিল, কিন্তু এখন তো সেটা পুরোটা হয়ে গেছে 2টা। অর্থাৎ যদি আমাদের এরকম কোনো কিছু প্রয়োজন হয় যে আমাদের এখানে 2টা ভাগ করা লাগবে, তখন আমরা এটা করতে পারি। অ্যান্ড হচ্ছে হ্যাঁ, আর যে আরেকটা ভাগ যেটা ছিল, আরেকটা ব্লক যেটা ছিল, অর্থাৎ এই যে মাঝখানে যে ব্লকটা, এইটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলেও দেখেন ওইটা আগের জায়গাতেই যাবে। মানে আমরা ফার্স্ট ব্লকে ছাড়লে যেখানে যাবে, আমরা যদি একদম থার্ড ব্লকে ছেড়ে দিই ওইটা ওইখানেই যাবে। ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের মতো একটা প্রিসেট তৈরি করব, অ্যান্ড ওই প্রিসেটটাকে আমরা সেভ দিয়ে রাখবো। কারণ হচ্ছে আমরা যখন এখানে কাজ করতে শুরু করব তখন আমাদের তো প্রত্যেক দিন একটা 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 করে নতুন নতুন জিনিস আমাদের শেখা লাগবে। তো কোন প্যানেলটা কোথায় আছে সেটা যদি আমরা এখান থেকে সাজিয়ে না নিই তাহলে আমার প্যানেল এবং আপনাদের প্যানেল 2টা একসাথে মিলবে না, এবং আমি আসলে কোন জায়গাতে কাজ করতেছি এটা আপনারা বুঝতে পারবেন না। সো এই জন্য হচ্ছে আমরা নতুন একটা প্যানেল এখান থেকে তৈরি করে নিব, এবং ওই প্যানেলটাকে আমাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে ওটাকে সেভ করে রাখবো। অ্যান্ড হচ্ছে সেভ করার পরে আমরা ওই প্রিসেটের উপরেই সমস্ত কাজগুলো করব। তো এইখানে যেভাবে আছে যে ফাইলগুলা, আমি হচ্ছে এই যে প্রজেক্ট যে ফাইলটা যে ইয়েটা ছিল ওইটাকে আমি একদম প্রথমে নিয়ে আসছি, প্রজেক্ট প্যানেলটাকে একদম একদম ফার্স্টে রাখছি। আপনি কিন্তু চাইলে এরকম স্লাইড করে করে কোনটাকে কার পরে রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
তো আমি একদম সবার ফার্স্টে প্রজেক্ট যে প্যানেলটা ছিল প্রজেক্ট প্যানেলটাকে রাখতে চাচ্ছি। অ্যান্ড তারপরে হচ্ছে সোর্স মনিটর। আমি আসলে দুইটা মনিটর এক জায়গাতে রাখি, প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটর। কিন্তু প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটর যদি এক জায়গাতে রাখি তাহলে আপনাদেরকে দেখাতে যে আপনারা বুঝতে পারবেন না আসলে প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটরের পার্থক্যটা কী এবং এই দুইটাতে আসলে কী কী কাজ করা হয়। আপনারা, আমি যখন কোনো প্রজেক্টে ডাবল ক্লিক দেবো তারপরে হচ্ছে প্রোগ্রাম মনিটরে আবার আসবো, তখন আপনারা এটা গুলিয়ে ফেলবেন যে আসলে কোনটা দিয়ে কী হচ্ছে। সো ওইটাকে আসলে এত বেশি কমপ্লিকেটেড করার মতো কিছু নাই, এই জন্যে আমি হচ্ছে সোর্স মনিটরটাকে এইখানে রাখলাম এবং প্রোগ্রাম মনিটর সেটা এখানেই থাক। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে ইফেক্ট প্যানেল আছে। ইফেক্ট প্যানেলটা এভাবে রয়েছে, এভাবেই থাক। ইফেক্ট প্যানেলে এখানেই রেখে দিচ্ছি অ্যান্ড তারপরে রাখছি হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, এটাকে রাখছি। অ্যান্ড এখানে তো প্রোগ্রাম মনিটর, এখানে আর অন্য কিছু করবো না, এখানে যা আছে ওইটা ওইভাবেই থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে ভিডিওটা প্রিভিউ সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যান্ড নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো যে টুল বক্সগুলো আমাদের এখানে ছিল একদম উপর নিচে সাজানো, সেটা কিন্তু এখন ডানে বামে সাজানো হয়ে গেছে। তো ডানে বামে সাজানোর কারণে এখান থেকে কিন্তু জায়গা অনেক বেশি নিয়ে নিচ্ছে। তো এত বেশি জায়গা আমি এখানে দিব না। অ্যান্ড হচ্ছে এই জায়গাটাকে কমানোর জন্য যখন আমি এই যে দেখেন এই একটা ভাগ, এই একটা ভাগ, এই দুইটা ভাগের মাঝে একটা দাগের মতো আছে। তো আমি যখন মাউস কার্সরটা এইখানে নিয়ে আসবো তখন দেখেন আমার মাউস কার্সরের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জ যখন হয়ে যাচ্ছে তখন এইটাকে ধরে যদি আমি এরকম ডানে বামে মুভমেন্ট করি তাহলে কিন্তু এই জায়গাটা ডানে বামে কম বেশি হবে। তো আমি এখানে নিচেরটা পুরাটাই টাইম লাইন রাখতে চাচ্ছি, নিচেরটাকে আর অন্য কিছু দিতে চাচ্ছি না। আমরা চাইলে এখানে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল সেটাকে রাখতে পারি, আর ওইটা পরবর্তীতে দেখবো আমরা, যদি আমাদের কাজ করতে সুবিধা হয় তখন আমরা ওইটাকে এখানে রাখতে পারি। আমাদের টাইম লাইনটাকে এত বড় আমরা নাও রাখতে পারি, যেহেতু আমরা এখানে আমাদের মনিটরটা অনেক বড়, এই জন্য হচ্ছে এই যে টাইম লাইনটা সেটা কিন্তু আমরা অনেক ওয়াইডলি দেখতে পাচ্ছি। তো এত ওয়াইড আমাদের নাও লাগতে পারে, আবার এর থেকে বেশিও ওয়াইড লাগতে পারে। তখন আমরা কি করব, সমস্ত কিছু আমি এক এক করে ধাপে ধাপে শেখাবো, সেই পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এখন আমাদের প্রজেক্টের যে প্রিসেটটা ছিল, অর্থাৎ এই যে ওয়ার্ক স্পেস যে প্রিসেটটা, যেভাবে আমি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা সাজিয়ে নিচ্ছি, তো এই সাজানোটাকে আমি এখন সেভ করব কিভাবে। এই সাজানোটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে এই ওয়ার্ক স্পেস এই আইকনে চলে আসবেন। এই আইকনে আসার পরে এখানে দেখেন সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক দেবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের নাম দিতে বলবে। তো আমি এখান থেকে নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে টিউটোরিয়াল। তো আমি এখান থেকে টিউটোরিয়াল প্রিসেট নামে এটাকে সেভ করে দিচ্ছি। অ্যান্ড আমার আরও অন্যান্য প্রিসেট এখানে সেভ করা আছে, এই জন্য আমি এখান থেকে এটাকে টিউটোরিয়াল প্রিসেটে সেভ দিলাম। তো আমি এখান থেকে যেইটাকে ক্লিক দিব সেটাকে আমি কিভাবে সেভ করে রাখছিলাম ওইভাবেই এখানে আমার হচ্ছে ওইটাকে শো করবে। প্রিমিয়ার প্রো ধরেন আপনি কেটে দিয়েছেন, আর কেটে দেওয়ার পরে দেখতেছেন যে এইভাবে আপনার ওইটা ওপেন হয়েছে, আপনি যেভাবে রেখেছিলেন সেই প্রিসেটটা ওইভাবে নাই। তো ওইটাকে চেঞ্জ করার জন্য আপনি এখানে চলে আসবেন হচ্ছে ওয়ার্ক স্পেসে, এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যে টিউটোরিয়াল প্রিসেটটা ছিল সেটার উপরে ক্লিক দিয়ে দিবেন। অ্যান্ড ওইটার উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার যে প্রিসেটটা সেভ করে রাখছিলেন সেটা পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে অপশনগুলো খুঁজে না পান তাহলে হচ্ছে এখানেও আসতে পারেন। আপনি উইন্ডোতে আসবেন, এখান থেকে ওয়ার্ক স্পেসে আসবেন। ওয়ার্ক স্পেসে আসার পরে দেখেন আমি যে টিউটোরিয়াল প্রিসেট নামে এটা সেভ করছিলাম, টিউটোরিয়াল প্রিসেট এখানে আছে এবং ওই টিউটোরিয়াল প্রিসেটেই আমি বর্তমান সিলেক্টেড আছি। তো এটাই ছিল হচ্ছে প্রিমিয়ার প্রোর যে ওয়ার্ক স্পেস সেটা আমরা কিভাবে সাজাতে পারি ওইটার উপরে ডিপেন্ড করা একটি ভিডিও আর কি। তো এখন আমাদের পরবর্তীতে দেখার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। কারণ আমরা যখন ভিডিও বানাই তখন কিন্তু আমাদের ভিডিও যে শুধুমাত্র এই ফ্রেমে হয়, মানে ইউটিউবের যে লং ভিডিও আছে সেই লং ভিডিওর মাপে যে সিকোয়েন্সটা আমরা কিন্তু ওই সিকোয়েন্সটা নিয়েছি, কিন্তু ওইটা হচ্ছে ডিফল্টভাবে। অ্যান্ড সিকোয়েন্সের কাজ কি? সিকোয়েন্সের কাজ হচ্ছে ওই ভিডিওটা আপনি কি ফরম্যাটে চাচ্ছেন, কত এফপিএসে চাচ্ছেন, কোন প্রিভিউতে চাচ্ছেন, সেটা আর কি আপনার সমস্ত কিছু নির্ধারণ করবে হচ্ছে আপনার হচ্ছে সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সকে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা আসলে কি চাই। সেটা যদি আমরা সিকোয়েন্সকে বোঝাতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো। লেটসি আমি এখন চাচ্ছি যে একটা ভিডিও তৈরি করব যেটা রেজলিউশন হবে 4K, ওটার ফ্রেম রেট হবে
24 FPS, তখন আমরা সেটাকে কিভাবে আমাদের মতো কাস্টমাইজ করতে পারি ওইটা আমরা এখন দেখতে চলেছি। তো আমি আসলে কিছু ভিডিও এখান থেকে দেখাতে চাই। সেটা হচ্ছে দেখছি এই ভিডিওটা দেখেন, আগের যে ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করছিলাম সেটা কিন্তু ছিল হরিজন্টাল ফ্রেমে, আর এটা কিন্তু আছে ভার্টিক্যাল ফ্রেমে। তো এই যে ভার্টিক্যাল ফ্রেমের যে ভিডিওটা, অর্থাৎ ফেসবুক রিলসের মাপের যে ভিডিওটা, এই ফেসবুক রিলসের মাপের ভিডিওর যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা আমরা কিভাবে তৈরি করব, এবং এই যে এই মাপের যে সিকোয়েন্সটা আছে এরকম আড়াআড়িভাবে, সেই আড়াআড়িভাবে সিকোয়েন্সটা আমরা কিভাবে তৈরি করব, এই সমস্ত কিছু আমি এখন দেখাবো আপনাদেরকে। সো এইটা একটু মন দিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি হচ্ছে এই যে ভার্টিক্যাল ফ্রেমের যে ভিডিওটা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমি আমাদের প্রজেক্ট যে ফোল্ডার আছে সেই প্রজেক্ট ফোল্ডারে আমি এটাকে ইম্পোর্ট করব। সো ওইটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করলাম, অ্যান্ড হচ্ছে ওই ভিডিওটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসলাম। অডিও ভিডিও সহ হয়েছে, আসুক, সমস্যা নেই। এখন দেখেন আগের যে ভিডিওগুলো ছিল আমার এখানে, সো আগের ভিডিওগুলো কিন্তু আমার যে হরাইজন্টাল যে ফ্রেম ছিল, আমার যে স্ক্রিনটা ছিল, সে পুরা স্ক্রিন জুড়ে দেখাইছে। কিন্তু এখন যে ভিডিওটা আমি ইম্পোর্ট করলাম এই মাত্র, ওই ভিডিওটা কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে না। ওইটা ডানে এবং বামে জায়গা থেকে যাচ্ছে, এবং ওইটা উপরে নিচে হচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে মোবাইল ফ্রেম বা রিলস ফ্রেম যেটাকে বলে, ওই ফ্রেমের ভিডিও, এবং এইটা হচ্ছে ইউটিউব লং ফরম্যাটের ভিডিও। সো এই সেটিংটা এবং এই সেটিংটা কীভাবে করবেন, অর্থাৎ প্রিমিয়ার প্রো তো আপনার কথা বুঝতে পারছে না যে আপনি আসলে কোন ভিডিওটা চাচ্ছেন, কারণ আপনি এখানে সেটিং দিয়ে রাখছেন হচ্ছে প্রিমিয়ার প্রো লং ভিডিও, অর্থাৎ আপনি প্রিমিয়ার প্রো লং ভিডিওর যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা আপনি এখানে দিয়ে রাখছেন, অ্যান্ড আপনি পরে এডিট করতেছেন হচ্ছে এই যে মোবাইল ফ্রেমে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে। সো এডিট করার পরে আপনি যখন এটাকে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট দেওয়ার পরে দেখবেন যে হচ্ছে এই যে প্রিসেটটা ছিল, এই যে প্রোগ্রাম মনিটরে যে জিনিসটা আপনারা এখন দেখাচ্ছে যে মাঝখানে শুধু ভিডিও আছে এবং দুই পাশে একটা কালো অংশ থেকে গেছে। সো এই কালো অংশটাকে কিন্তু আপনার ওইখানে দেখাবে। এক্সপোর্ট করার পরে আপনি এই ফ্রেমের ভিডিওটাই পাবেন, এই ফ্রেমের যে ভিডিওটা সেই ভিডিওটাই পাবেন, এবং এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে পাবেন। এরকম মাঝখানে শুধু ভিডিওটা দেখাবে, এবং হচ্ছে দুই পাশ জুড়ে আপনার হচ্ছে কালো অংশ থেকে যাবে। এইটাকে কিভাবে সমাধান করতে পারি এটা দেখার জন্য হচ্ছে সিকোয়েন্স যে সেটিংটা, সেটা আমরা এখান থেকে দেখবো। সো আমি এখান থেকে যে সিকোয়েন্সটা আগে নিয়েছিলাম ওই সিকোয়েন্সটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমার এখন কিন্তু টাইম লাইনে কোনো প্রকার সিকোয়েন্স নাই, কোনো কিছু নাই, একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক অবস্থাতে আছে আমার টাইম লাইন। সো এখন টাইম লাইনে যে সিকোয়েন্সটা আমরা তৈরি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এসে ডান বাটন ক্লিক দেবো। ডান বাটন ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিউ আইটেম আছে, নিউ আইটেমে আসার পরে এখান থেকে সিকোয়েন্স যে অপশনটা আছে এই অপশনটাকে আমরা ক্লিক করে দিতে পারি। এইখানে নাও এসে আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে এইখানে দেখেন কিছু অংশ আছে, লেটস আমি একটু জুম করি, এই যে এই অংশটা দেখেন, এখানে হচ্ছে নিউ আইটেম যে অপশনটা আছে, এই নিউ আইটেমে আমরা যদি ক্লিক দিই তাহলে এখান থেকে যে সিকোয়েন্স অপশন আছে এই সিকোয়েন্স অপশনও কিন্তু আমরা এসে আমাদের যে ইয়েটা ছিল, যে সিকোয়েন্সটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সো এখন হচ্ছে আমি এখান থেকে নিউতে ক্লিক দিলাম অ্যান্ড সিকোয়েন্সে ক্লিক দিলাম। সিকোয়েন্সে ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু একটা নতুন সিকোয়েন্স যে তৈরি করব সেই উইন্ডোতে চলে এসেছি। সো এই উইন্ডোতে আসার পরে এই সিকোয়েন্সটাকে কিভাবে ক্রিয়েট করবেন, এটা সেটিং কি দেব সেটা একটু একটু খেয়াল করে দেখবেন। এটা হচ্ছে আমি আসলে কোন ফ্রেমের ভিডিওটা চাচ্ছি, আমি কি ইউটিউব লং ফরম্যাটে এডিট করতে চাচ্ছি নাকি আমি রিলস যে ফরম্যাটে হয় সেই ফরম্যাটে এডিট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমে দেখাচ্ছি যে কিভাবে ইউটিউব লং ফরম্যাটে আপনি ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন বা একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন ইউটিউব লং ফরম্যাটে, সেটা দেখাবো। তো ওইটা দেখানোর জন্য আপনি এখান থেকে দেখবেন অনেকগুলো ফোল্ডার এখানে পাবেন বা অনেকগুলো অপশন পাবেন। তো এক একটা ফোল্ডারের ভিতরে আবার সাব অপশন আছে। এখানে দেখেন এই যে ফোল্ডারের আগে একটা অ্যারো চিহ্ন আছে, দেখেন এখানে ফোল্ডারের আগে একটা অ্যারো চিহ্ন আছে। লেটস একটু জুম করি, এখানে দেখেন যে একটা অ্যারো চিহ্ন এখানে আছে। সো এই অ্যারোটাকে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখেন এইটার ভিতরে যতগুলো ফাইল আপনার ছিল, মানে যতগুলো অপশন এখানে ছিল সবগুলো অপশন কিন্তু আপনার এখানে দেখাবে। আর এটা দেখানোর সাথে সাথে এই অ্যারোটা ছিল হচ্ছে আপনার ডান দিকে
মুভ করে, কিন্তু ওইটার মুভ কিন্তু এখন নিচের দিকে হয়ে গেছে। অর্থাৎ নিচের দিকে যখন আছে তার মানে হচ্ছে এই ফোল্ডারটা এটা হচ্ছে এক্সটেন্ড করা আছে, এটার ভিতরে যা কিছু আছে সেটা এখানে দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, ওইগুলো আমার আগের যেভাবে ছিল ওইভাবেই আছে। এটাকে যদি আমি আবার অ্যারোতে ক্লিক দিই তাহলে সেটা আবার নিচের দিকে হয়ে যাবে, এবং এই যে ফোল্ডারের ভিতরে যেই অপশনগুলো ছিল সেইগুলো এখান থেকে দেখাবে। তো এখন আমি প্রথমটাকে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে আমাদের যে দ্বিতীয়টা ছিল অর্থাৎ এইচডি 1080p, এই 1080p এইটাকেই আমরা সিলেক্ট করব অ্যান্ড এইটাকে এক্সপ্যান্ড করার পরে এখানে দেখেন কিছু অনেকগুলা অপশন এখান থেকে পাবো, 5টার মতো অপশন আমরা এখান থেকে পাবো। সো প্রথমটা হচ্ছে এইচডি 1080p 23.976 FPS, অর্থাৎ এটা 24 FPS এর। তারপরেরটা আছে 25 FPS এর, তারপরেরটা হচ্ছে 29.97, অর্থাৎ প্রায় 30 ফ্রেমের। তো আমি এখান থেকে এই অপশনটা নিয়ে নিচ্ছি, মাঝখানেরটা নিয়ে নিচ্ছি। আপনারাও মাঝখানেরটা নিয়ে নিন, কারণ আমাদের ভিডিও যত তৈরি করি আমরা সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ভিডিও আমরা 30 FPS বানাই, অ্যান্ড হচ্ছে 30 FPS দিলেই এনাফ স্মুথনেস সেখানে পাওয়া যায়। যদি আরও বেশি স্মুথনেস আপনার দরকার হয় সেটা আপনি 60 FPS নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে 1080 29.97 যেটা সেটাই নিয়ে নিলাম। অ্যান্ড নিয়ে নেওয়ার পরে আমি যদি এখানে ওকেতে ক্লিক দিই তাহলে কিন্তু সেই সিকোয়েন্সটা আমার এখানে চলে আসবে। কিন্তু ওকেতে ক্লিক দেওয়ার আগে এই সিকোয়েন্সটার আরও কিছু সেটিং আমরা এখান থেকে দেখে নিব। সেটা হচ্ছে এই যে যেমন ধরেন এখানে এডিটিং মোড আছে, এটা আছে কাস্টম, এখানে কাস্টম আছে ওইটাই থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। টাইম বেজ আছে, এখান থেকে আমরা চাইলে ফ্রেম রেটটাকে চেঞ্জ করতে পারি। মানে একটা ভিডিওতে আসলে কত এফপিএস এর ভিডিও আমরা এখান থেকে এডিট করতে চাচ্ছি সেটাই হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই যে এফপিএস এর বিষয়টা এইটা আগে ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এফপিএস বিষয়টা কি, আমি সিকোয়েন্সটাকে আপাতত এখানে রাখছি, আপাতত কোনো সিকোয়েন্স আমি এখান থেকে নিলাম না। এফপিএস বিষয়টা আগে বুঝিয়ে আসি। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন ভিডিও একটা তৈরি করছি তখন এখানে প্রথমে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ঘন্টা, এই দুইটা হচ্ছে ঘন্টা ইন্ডিকেট করে যে কত ঘন্টা ফুটেজ আমরা এখানে বসাচ্ছি এবং আমরা কত ঘন্টা অবস্থানে আছি। আমাদের মোট ফুটেজ কতক্ষণ বসাইছি আমরা সেটা এখান থেকে ইন্ডিকেট করবে এই জায়গা থেকে, এবং আমরা এখন কোন অবস্থানে আছি সেটা ইন্ডিকেট করবে এই জায়গা। সো এই জায়গা দিয়ে আমরা একটু দেখি, এইটা হচ্ছে ইন্ডিকেট করবে ঘন্টা, আমরা কত ঘন্টাতে আছি, আর এইটা ইন্ডিকেট করবে হচ্ছে আমরা আমাদের মিনিট, যে আমাদের কত মিনিটে আছি, আর এটা হচ্ছে সেকেন্ড। অর্থাৎ একটা ঘড়িতে আমরা যা কিছু দেখি সেটা সেম জিনিস এখানেও আছে, একটা সেকেন্ড আছে, মিনিট আছে এবং ঘন্টা আছে। কিন্তু এখানে একটা জিনিস আরও বেশি আছে, এই জিনিসটা কি, এটাই হচ্ছে ফ্রেম। অর্থাৎ 1 সেকেন্ডে 30টা ফ্রেমের মতো, এটা 30 না, এটা হচ্ছে 25 FPS এর ভিডিও। এই জন্য হচ্ছে এখানে 24 পর্যন্ত শো করতেছে, এবং 25-এ যখন আসছে তখন এটা 00 হয়ে এখানে 1 সেকেন্ড হয়ে যাচ্ছে। সো এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে 1 সেকেন্ডে আপনার এই ফুটেজটাতে 24টা ফ্রেম প্লে হচ্ছে। লেটস সি, আমি যদি এখানে 1 ফ্রেম নিয়ে এটাকে যদি কাটি, এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এখানে কিন্তু ভিডিও আমার আছে, আমার যে ভিডিও ছিল সেটা কিন্তু এখানে আছে, এটা এখানে আছে, কিন্তু ওইটা জাস্ট 1 FPS হচ্ছে। এটা যখন আমি প্লে দিচ্ছি তো এটা কিন্তু সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। তো ওইটাকে আসলে একেবারে ঠিকঠাক করার জন্যে সরি, ওইটাকে আমি এখান থেকে আরও একটা নিলাম, অ্যান্ড তৃতীয় নাম্বারে যেটা ছিল ওইটাকেও নিলাম, অ্যান্ড হচ্ছে এইটাকেও 1 ফ্রেম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন তো, আমি যখন আগের ভিডিওটা প্লে করছিলাম তখন যখন আমি প্লে দিচ্ছিলাম তখন ভিডিওটা স্মুথলি প্লে হচ্ছিল, কিন্তু এখন কি সেটা হচ্ছে? এখন তো সেটা হচ্ছে না। আমি এখান থেকে প্রত্যেকটা ফ্রেমকে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, 1 সেকেন্ড 1 ফ্রেম করে আমি সব কয়টাকে নিয়ে নিয়েছি, প্রত্যেকটা ফুটেজ আমি এখান থেকে 1 সেকেন্ড 1 ফ্রেম করে নিয়ে নিয়েছি। সো 1 ফ্রেম করে নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণ হচ্ছে এইটা বোঝানো যে আমি যখন প্লে দিচ্ছি তখন দেখেন এই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এতটা দ্রুত চেঞ্জ হচ্ছে যেটা আমি বুঝতেও পারছি না যে ভিডিওটা আসলে কী ছিল। আপনি যদি একটু খেয়াল করে দেখেন,
দেখেন এটা কিন্তু 1 সেকেন্ডেরও খুবই কম সময় নিচ্ছে, 1 সেকেন্ডেরও কম সময় নিচ্ছে, অনেক কম। এখান থেকে দেখেন কত সেকেন্ড, মাত্র 4 ফ্রেম সময় নিচ্ছে। অর্থাৎ 1 সেকেন্ডকে আমরা যদি 25টা ভাগে ভাগ করি, ওই 25 ভাগের এক একটা ভাগ যতটুকু পরিমাণ হবে, এখানে এক একটা ফ্রেম হচ্ছে ওই সেই একটা একটা ফ্রেম। সো 1 সেকেন্ডে আমাদের এখানে 25টা ফ্রেমের যে ইয়েটা ছিল সেইটাকে বেস করে আমাদের এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। তো এই সিকোয়েন্সটাকে তো আমরা রাখতে চাই না, আমরা আমাদের মতো একটা সিকোয়েন্স তৈরি করতে চাই, সেটাই দেখছিলাম। অ্যান্ড ওইটা দেখতে দেখতে এফপিএস এর যে বিষয়টা সেটা চলে আসলো। এটাই হচ্ছে এফপিএস। তো এই এফপিএসটা যত বেশি হবে তত বেশি ভিডিও স্মুথ হবে। এসে তাহলে আমরা তো দেখতে পারি যে হচ্ছে আমাদের যে সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্সে এসে আমরা তো এখান থেকে 59.94 যেটা আছে, অর্থাৎ 60 এফপিএস যেটা আছে সেটা তো আমরা নিতে পারি, সেটা চাইলে আমরা নিতেই পারি। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আপনার কম্পিউটার কনফিগারেশন, এটা একটা বিষয়, এবং ভিডিওতে স্মুথনেস আপনি কতটা চান সেটা একটা বিষয়। আমরা যদি এখান থেকে 30 এফপিএস এর কাছাকাছি নিই তাহলে আমরা ভিডিওতে এনাফ স্মুথনেস পাবো, ওর থেকে বেশি স্মুথ আমাদের জেনারেলি কোনো ভিডিওতে প্রয়োজন হবে না। যদি সেটা হয় সেটা স্পেসিফিক কোনো ভিডিও, কোন ভিডিওতে হবে সেটা তো আপনি নিজে নিজে বুঝতে পারবেনই। তো এটাই হচ্ছে বিষয়। এবং হচ্ছে কম্পিউটার কনফিগারেশন, আপনার কনফিগারেশনটা যদি একটু লো কনফিগারেশনের হয় তাহলে তখন কিন্তু আপনি এই 60 এফপিএস এর যে সেটিংসটা, এই সেটিংয়ে কাজ করতে গিয়ে কিন্তু আপনার কম্পিউটার 30 এফপিএস এর যেই সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সের তুলনায় 60 এফপিএস এর সিকোয়েন্সে কিন্তু একটু ল্যাগ করবে বেশি, একটু লোড খাবে বেশি। সো আপনার কম্পিউটার কনফিগারেশন যদি সেই পরিমাণ হাই কনফিগারেশন না হয় তো আপনার 60 এফপিএসে না যাওয়াই ভালো। এবং স্পেসিফিক যদি কোনো ফুটেজে আপনার 60 এফপিএস দরকার হয় তখন সেটা 60 এফপিএস এর মতো সেটিংসটা নেওয়া যাবে। তো ওই বিষয়টাতে আমরা আপাতত গেলাম না, ওইটাকে স্কিপ করে যাচ্ছি। তো আমি এখান থেকে যে 29.97 যেটা ওইটাকে সিলেক্ট করেছিলাম, তার আগে হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা আছে ওইটাকে ডিলিট করে দিই। অ্যান্ড নিউ যে সিকোয়েন্স, সেই নিউ সিকোয়েন্সে আমরা ক্রিয়েট করতে আসছি। তো এখান থেকে 29.97 এইটাকে আসলাম, আসার পরে সেটিংসে আসছি। অ্যান্ড এইটাতে আমরা 29.97 অথবা 30-30-এর আশেপাশে রাখলে হচ্ছে আমি এটাই রাখছি। আর রাখার পরে যে ভিডিও যে সেকশন ছিল এই সেকশনে আসবো। আসার পরে হচ্ছে এই যে ফ্রেম সাইজ, যেটা এই ফ্রেম সাইজে আমরা আসবো। ফ্রেম সাইজ আসার পরে দেখবো হচ্ছে এই ফ্রেম সাইজটা ঠিকঠাক আছে কিনা। তো এটা যে ঠিক আছে এটা আমি বুঝবো কিভাবে? আমাকে আগে জানতে হবে যে আমি কোন ফরম্যাটে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি, কত রেজুলেশনে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। এই যে এইখানে 1920 যে রেজুলেশনটা আছে এবং 1080, একটা আছে হরিজন্টাল ফ্রেম, এইটা হচ্ছে হরিজন্টাল 1920 যেটা, এটা হরিজন্টাল এবং এটা হচ্ছে ভার্টিক্যাল। এই হরিজন্টাল এবং ভার্টিক্যালটা ঠিকঠাক আছে কিনা এইটা আমি হচ্ছে বুঝবো কিভাবে? কারণ আমি তো জানি না আসলে কত ফ্রেম দিয়ে কত রেজুলেশন দিয়ে আসলে এইচডিতে হয়, এটা তো আমি জানি না। এবং যে ইউটিউবে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ঠিকঠাক হয় কি না এটাও তো আমার সঠিক জানা নেই, এবং সেটার অ্যাসপেক্ট রেশিও কত হয় ওইটাও তো আমি জানি না। সো ওইটা জানার জন্য আপনি গুগলে আসবেন অ্যান্ড এখান থেকে লিখবেন হচ্ছে এইচডি ভিডিও রেজুলেশন, এইচডি ভিডিও রেজুলেশন এটা লিখে দিবেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। সরি, এইচডি না, এটা হচ্ছে ফুল এইচডি হবে। ফুল এইচডি দিলেই এটা এখান থেকে আপনাকে দেখাবে। এই যে দেখেন 1920x1080। তবে এই 1920x1080 এইটা আপনি কোন ফ্রেমে করতে চাচ্ছেন এটা কিন্তু একটা বিষয়। সো এই ফ্রেমটাকে আপনাকে আগে বুঝতে হবে। আমি তো এখন হচ্ছে ইউটিউব রেশিওতে করতে যাচ্ছি, অর্থাৎ ইউটিউবের লং ফরম্যাটের যে ভিডিওগুলো হয় সেই ফরম্যাটের ভিডিওটা বানাতে যাচ্ছি। আমি কিন্তু মোবাইল ফরম্যাটে যে ভিডিওগুলো হয় সেই ভিডিও কিন্তু বানাতে চাচ্ছি না। এই জন্যে ইউটিউব ফরম্যাটের জন্য যে ইয়েগুলো ছিল সেইটাকে আমার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন এখান থেকে 16:9 যেটা, এটাকে আমরা দেখতে পাচ্ছি 16:9, মানে এই যে এখানে যেই উপরের যেইগুলো এটা কিন্তু প্রত্যেকটা 16:9, কিন্তু মনিটরের সাইজের ভিন্নতাতে এটা উপরে এবং নিচে সাদা ফাঁকা অংশ থেকে গেছে, এইটা হচ্ছে ডানে এবং বামে ফাঁকা অংশ থেকে গেছে, এটা হচ্ছে ওয়াইড মনিটর, এটা হচ্ছে স্কোয়ার মনিটর শেপ, আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে মনিটরগুলো আমরা ইউজ করে থাকি সেই টাইপের মনিটর। অর্থাৎ আমরা 99.99% এই যে রেজুলেশন আছে এই রেজুলেশনের এই মনিটরগুলোই আমরা ইউজ করে থাকি। এই জন্য হচ্ছে আমরা ভিডিও যে ফরম্যাট সেই ভিডিওতেও এই রেজুলেশন, অর্থাৎ এই যে অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওটা ইউজ হয়। সো এই রেশিওতে আমাদের যে ভিডিও ফরম্যাটটা সেটা হচ্ছে 1920x1080 যে পিক্সেল আছে সেই পিক্সেলসে আমরা এখানে দিয়ে দিব।
তো এখানে তো আমাদের লেখা নাই যে কোনটা 1080 হবে এবং কোনটা 1000, কোনটা হচ্ছে 1920 হবে, ওইটা কিন্তু আমাদের এখানে বলা নেই। এখানে প্রিমিয়ার প্রোতে আমাদের করা আছে যে হচ্ছে কোনটা হরিজন্টাল অ্যান্ড কোনটা ভার্টিক্যাল, কিন্তু আমরা যখন গুগল ক্রোমে সেটাকে সার্চ দিচ্ছি ওইটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না যে কোনটা হরিজন্টাল এবং কোনটা ভার্টিক্যাল। তো এটা আমরা বুঝবো কিভাবে যে কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে? আপনি হচ্ছে করবেন কি, এখানে দেখেন যে ফ্রেম সাইজ কোনটা আগে আছে, ওটা তো আপনি বুঝতেই পারছেন যে একটা আগে আছে এবং একটা পরে আছে। তো আপনি এখান থেকে একটাকে কপি করবেন, প্রথমটাকে কপি করবেন, এইটাকে এখানে আসার পরে আপনি এখান থেকে প্রথমটাকে বসিয়ে দিবেন। সে দ্বিতীয়টা হচ্ছে 1080 আছে এবং আমার গুগলও দেখাচ্ছে 1080। সো ওইটাকে নিয়ে নিলাম। অ্যান্ড আমি যদি এখানে ওইটাকে নেওয়ার পরে, সরি, এখন আপাতত আর অন্য কোনো কিছু দেখাচ্ছি না, এইটাকেই হচ্ছে আমি ওকেতে দিয়ে দিলাম। আর বাকি যে সেটিংসগুলো আছে ওইগুলো ওইভাবেই থাকবে। হচ্ছে পিক্সেলস অ্যাসপেক্ট রেশিও যেটা আছে ওইটা স্কোয়ার 1.0 এটাতেই থাকবে। ফিল্ডস, নো ফিল্ডস, প্রোগ্রেসিভ স্ক্যান এটাই থাকবে। ডিসপ্লে ফরম্যাট মানে এভরিথিং যা কিছু আছে সব কিছু এইভাবেই থাকবে। ওয়ার্কিং কালার স্পেস এটা REC 709 এটাতেই থাকবে। অ্যান্ড এইটা কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে, অর্থাৎ আইফোনের ক্ষেত্রে এইটা চেঞ্জ হয়, এবং আইফোনের ক্ষেত্রে কোনটা হয় কিভাবে হয় ওইটাও আমি পরবর্তীতে দেখাবো। তো আমি আপাতত এই সেটিংসে রাখছি। আপাতত এর থেকে বেশি সেটিংস আমাদের আর দেখার কোনো দরকার নেই, অ্যান্ড ওইটা বেশি কমপ্লিকেটেড লাগবে। এখানে অডিও স্যাম্পল রেট আছে অ্যান্ড এভরিথিং যা কিছু থাক ওইটা থাক, সমস্যা নেই। অ্যান্ড আমরা যদি চাই যে এই সেটিংস আমরা এত কিছু মনে রাখবো না, এত কিছু মনে রাখাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তো এটাকে মনে না রেখে কিভাবে আমরা সহজেই এটাকে সেভ করে রাখতে পারি সেটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে ওকেতে ক্লিক দিই তাহলে হচ্ছে আমি যেই সিকোয়েন্সটা তৈরি করলাম এই সিকোয়েন্সটা কিন্তু তৈরি হয়ে যাবে। যে সিকোয়েন্স সেটিংসটা এতক্ষণ ধরে করলাম সেটা তৈরি হয়ে যাবে, কিন্তু ওইটা না করে আমি যদি এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক দিই তাহলে এখানে আমার একটা নাম দিতে বলবেন। আমি যদি এটাকে টিউটোরিয়াল নাম দিয়ে দিই, এখান থেকে টিউটোরিয়াল যদি নাম দিয়ে দিই তাহলে ওকেতে ক্লিক দিয়ে দিলাম, তাহলে এখানে দেখেন আমি যখন এইখানে আসব, এই যে সিকোয়েন্স যে প্রিসেটটা ছিল এই সিকোয়েন্স প্রিসেটে যখন আসবো আমি তো এখান থেকে এসে এইচডি যেটা এইটাকে সিলেক্ট করে এখান থেকে একটা প্রিসেট নিচ্ছিলাম এবং এইখানে আসার পরে আবার সেটিংসগুলো কিছু কিছু সেটিংস চেঞ্জ করে নিচ্ছিলাম। তো এই যে এইখান থেকে সিলেক্ট করে তারপর এখানে এসে আবার কিছু চেঞ্জ করে তারপরে আবার সিকোয়েন্সটাকে নেওয়া, এত কিছু যদি না করে আমরা এখান থেকে জাস্ট টিউটোরিয়ালটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে যদি ওকেতে প্রেস দিয়ে দিই তাহলেই হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা, যে কাঙ্ক্ষিত সিকোয়েন্সটা আমরা চাচ্ছি সেই সিকোয়েন্সটা কিন্তু আমাদের এখানে দেখাবে। তো আমার সিকোয়েন্সে এখন কোনো অডিও ভিডিও কোনো কিছুই নাই। এইটাকে আমি যদি এখন একটা ভিডিও ইম্পোর্ট করি, লেটস সি আমি এই ভিডিওটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, এইখানে আমার একটা ডায়লগ বক্স শো করবে, ওয়ার্নিং বক্স এখানে আসবে। সো এই ওয়ার্নিংটা হচ্ছে কিসের, দেখি এই ওয়ার্নিংটা হচ্ছে যে দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং, চেঞ্জ সিকোয়েন্স সেটিং টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। অর্থাৎ আমি যে সেটিংসের সিকোয়েন্সটা নিয়েছিলাম সেই সিকোয়েন্সের যেই সেটিং ছিল এবং আমার যে ফুটেজের যেই সেটিংসটা ছিল সেই দুইটা সেটিং এখান থেকে মিলছে না। সো এই জন্যেই আমাকে এই ওয়ার্নিং বক্সটা দিয়েছে, এই ওয়ার্নিংটা আমাকে দিচ্ছে, এই দুইটা আমার একসাথে মিলতেছে না এই জন্যে। তো এখন কি আমি আমার ভিডিওর যেই সিকোয়েন্স সেটিংসটা ছিল সেই সেটিংসে রাখবো, নাকি আমি যেই সেটিংসে সিকোয়েন্সটা তৈরি করেছি সেই সেটিংসটা রাখতে চাচ্ছি? এখানে সেই দুইটা অপশন হচ্ছে, ওই দুটো অপশনের জন্য আমি যদি এখান থেকে কিপ সিকোয়েন্স সেটিংসে ক্লিক দিই তাহলে হচ্ছে কিপ এক্সিস্টিংয়ে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমি যেই সিকোয়েন্সটা যেই সেটিংসে করেছিলাম ওই সিকোয়েন্সটা ওই সেটিংসেই থেকে যাবে। আর যদি এখান থেকে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে দিয়ে দিই তাহলে হচ্ছে ভিডিওর যে সিকোয়েন্স বা ভিডিওর যে প্রপার্টিস সেই অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হবে। তাই আমি এখান থেকে কিপ এক্সিস্টিংয়ে রাখলাম। রাখার পরে আমরা যদি একটু সিকোয়েন্স সেটিংসে এসে দেখি যে আমার সিকোয়েন্সটা কোন সেটিংসে আছে, সেটা হচ্ছে 29.97 ফ্রেম 1920x1080 এই সেটিংসে আছে। আচ্ছা, এখন আমরা এই সিকোয়েন্সটাকে ডিলিট করে দিচ্ছি। আর ডিলিট করে দেওয়ার পরে আমি জাস্ট এই ক্লিপটা নর্মালি টাইম লাইনে এনে টেনে ছেড়ে দেওয়ার পরে এখান থেকে ডিফল্টভাবে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। অ্যান্ড এই সিকোয়েন্সটা কোন সেটিংসে হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে সিকোয়েন্স সেটিংয়ে। সিকোয়েন্স সেটিংয়ে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আগের যে সিকোয়েন্স ছিল এবং এই সিকোয়েন্স দুইটা কিন্তু মেলেনি। অর্থাৎ এটা হচ্ছে 25 FPS আর আমরা আগে যেটা করছিলাম ওইটা ছিল 29 FPS।
তো এই দুইটা সেটিংস মিলছিল না, এই জন্যই হচ্ছে ওই ওয়ার্নিং বক্সটা আপনার হচ্ছে ওইখানে আমাদেরকে দেখাচ্ছিল। তো আশা করছি আপনারা যে সিকোয়েন্স যে সেটিংসটা ছিল ওই সিকোয়েন্স সেটিংসটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের মনে এখন একটা প্রশ্ন হয়তো বা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন এই যে ফুটেজটা টাইমলাইনে এনে ছেড়ে দিচ্ছি তখন যেই সিকোয়েন্সটা তৈরি হচ্ছে সেই সিকোয়েন্সের সেটিং আসলে এমন কেন হচ্ছে, ওই সিকোয়েন্সের সেটিংটা অন্য কোনো সেটিংসে হচ্ছে না কেন। এটার কারণ হচ্ছে আমি যদি এই ফুটেজটার প্রপার্টিজ দেখি, তো এইটাকে যদি আমি প্রপার্টিজে আনি তাহলে দেখেন ইমেজ সাইজটা কি আছে। ইমেজ সাইজটা আছে 1920x1080, এই সেটিংসে আছে, এবং ফ্রেম রেট আছে 29.97, এইটাতে আছে। তো তাহলে আমাদের 25-এ কেন হলো, ওইটা 25 এফপিএসে কেন হলো? কারণ হচ্ছে আমরা তো এই ভিডিওটাকে নিয়ে সিকোয়েন্স তৈরি করিনি, আমরা সিকোয়েন্স তৈরি করছিলাম এই ভিডিওটাকে নিয়ে। সো এই ফুটেজটাকে যদি আমরা একটু দেখি মিডিয়া প্রপার্টিসে, তাহলে দেখেন এটা কিন্তু 25 এফপিএসে আছে। সো এইটা 25 এফপিএসে আছে, এই জন্যই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়েছিল 25 এফপিএসে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন যদি আমি এইটাকে এই সিকোয়েন্সটাকেও ডিলিট করে দিয়ে এই যে হরিজন্টাল যে ফ্রেমের যে ভিডিওটা, ওই ভিডিওটাকে যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে দেখেন যে আমাদের হরিজন্টাল যে ফ্রেমটা ছিল, অর্থাৎ ভার্টিক্যাল যে ফ্রেম ছিল, সেই ফ্রেমের হচ্ছে একটা সিকোয়েন্স আমাদের এখানে তৈরি হবে। সো এইটার প্রপার্টিজ যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে 720x1280, অর্থাৎ এইটাকে আগে থাকার কথা। এটা হচ্ছে এইচডি ফ্রেম হয়েছে, ফুল এইচডি রেজুলেশনে হয়নি, যার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো এইটা হচ্ছে প্রথমে ছোট যেটা ওইটা প্রথমে থাকবে, এবং বড় যেটা ওইটা হচ্ছে পরে থাকবে। তো এর যে সিকোয়েন্স সাইজটা ছিল, মানে এর যে ভিডিও সাইজটা ছিল, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের যে সিকোয়েন্সটা সেটা তৈরি হয়েছে। সো আমরা যখন একটা ভিডিওকে এরকম টান দিয়ে নিয়ে এসে এইখানে বসাবো, তখন হচ্ছে ওই ভিডিওর যে প্রপার্টিজ ছিল সেই প্রপার্টিজ অনুযায়ী এখানে একটা সিকোয়েন্স তৈরি হবে। সো আমরা কি এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কি ওই যে ভিডিওতে ডিফল্ট সেটিং ছিল, আমরা কি ওই সেটিংসেই সিকোয়েন্সটাকে নিতে চাই, নাকি আমরা আমাদের মতো করে সিকোয়েন্সটাকে তৈরি করতে চাই, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমরা এখানে ওই সিকোয়েন্স সেটিংস যেটা ছিল ওইটাকে নিতে চাচ্ছি না, আমাদের যে সিকোয়েন্সটা সেটিংটা ছিল সেই সেটিংসে আমরা করতে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে হচ্ছে প্রত্যেকবার একটা নতুন সিকোয়েন্স নিতে হবে। সিকোয়েন্স নেওয়ার পরে আমরা ওই যে আমাদের যে টিউটোরিয়াল নামে যেই এটা সেভ করা ছিল সেই সেভটাকে নিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের এখানে যে সিকোয়েন্সটা সেটা আমাদের তৈরি হয়ে যাবে। তো এটাই হচ্ছে সিকোয়েন্সের তৈরি করার কাজ। আশা করি এটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাসের জন্য, তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার প্রশ্নটা আমাদেরকে বলবেন, সেটার সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।